রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। Information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। দিগদর্শনে আমরা একটি ধারাবাহিকভাবে একটি বিষয় আলোচনা করছি এবং কিছু প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। সেটি হলো সত্য রামায়ণ। সত্য রামায়ণের 40তম পর্ব এবার আপনাদের সামনে হাজির করছি। যারা আগের পর্বগুলি দেখেছেন তারা বিষয়টি জানেন, আর যারা এই 40তম পর্বে এই প্রথম আমার এই চ্যানেল দেখছেন তাদের জানিয়ে রাখি যে দক্ষিণ ভারতের দলিত আন্দোলনের এক নেতা, তার নাম হচ্ছেন পেরিয়ার ইভি রামাস্বামী। তিনি বুঝেছিলেন যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে ভারতবর্ষের যারা মূল নিবাসী তাদের কিভাবে অনুগত রাখা যায়, সেটা শুধু কিন্তু চাবুক দিয়ে নয়, সংস্কৃতির মধ্যে দিয়েও কিন্তু তাদের ব্রেন ওয়াশ করার দরকার হয়ে পড়ে। তাই নাকি লেখা হয়েছিল রামায়ণ। এরকম 300টি রামায়ণ রয়েছে সারা পৃথিবী জুড়েই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রামায়ণ লেখা হয়েছে। কোথাও রামচন্দ্রের স্ত্রী বলা হয়েছে সীতাকে, কোথাও সীতাকে বলা হয়েছে রামচন্দ্রের বোন, কোথাও বলা হয়েছে রামচন্দ্রের রাজধানী অযোধ্যা, আর কোথাও বলা আছে বেনারস। মোটামুটি ভাবে এটা বলা যেতে পারে যে আর্য যে সংস্কৃতি ছিল, রাজন্য বর্গের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিগুলিকে প্রত্যেকটি মানুষ, মানে পণ্ডিত ব্যক্তি যারা ছিলেন, তারা তাদের নিজস্ব মনের মাধুরী দিয়ে তারা রচনা করেছেন বিভিন্ন ধরনের গল্প। গল্প এই জন্যই বলছি যে এটাকে বলা হচ্ছে পৌরাণিক কাহিনী, অর্থাৎ মাইথোলজি। মাইথোলজি মানে মিথ, মিথ মানে যেটা হচ্ছে যা প্রবাদ বাক্যর মতন একটা আমরা শুনে এসছি, যেটার কোনো সত্যতার প্রামাণ্য নথি আজ পর্যন্ত মেলেনি। তো এই পেরিয়ার ইভি রামাস্বামী তিনি দেখলেন যে ওই বাল্মীকির রামায়ণ, পরবর্তীকালে দক্ষিণ ভারতে কর্ম রামায়ণ, উত্তর ভারতে তুলসীদাসী রামায়ণ, পূর্ব ভারতে বিশেষ করে আমাদের বাংলার কথা যদি বলি তাহলে এখানে প্রথম যে রামায়ণটি বিখ্যাত হয়ে ওঠে সেটি হচ্ছে আমাদের কৃত্তিবাসী রামায়ণ। আরো অনেকে রামায়ণ লিখেছেন, কিন্তু ইংরেজের সহায়তায় পরবর্তীকালে এই রামায়ণগুলো যখন আরো মানে এখনকার যে সংস্কৃতির যে মানে নতুন যে বাংলা, সেই রূপে কিন্তু এই রামায়ণ বইটি আসে। সেটাও কিন্তু খুব বেশি দিনের কথা নয়, মেরে কেটে 150-200 বছরের ইতিহাস। তো যাই হোক, এই রামায়ণে আমরা বিভিন্ন চরিত্র নিয়ে বিশ্লেষণ করেছি, রামচন্দ্রের চরিত্র বিশ্লেষণ করেছি, রামচন্দ্রের পরিবারের চরিত্রগুলো বিশ্লেষণ করেছি, তার সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করেছি তার যে প্রধান শত্রু অর্থাৎ গল্পের যিনি ভিলেন সেই রাবণ এবং তার পরিবারের বিষয় নিয়ে। এই পর্বে আমরা যেটা আলোচনায় আনছি সেটা হচ্ছে রাজধর্ম, অর্থাৎ রাজাদের কি ধর্ম পালন করা উচিত। এ সম্পর্কে মনুর কিছু বিধান আছে। পরবর্তীকালে কৌটিল্য নামে যিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তারও নাকি কিছু বক্তব্য আছে। আবার এখন নতুন কথা উঠছে যে কৌটিল্য বা চাণক্য বলে নাকি কেউ ছিলেনই না। টোটালটাই কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের একটি ধারণা এবং সেটাকেই নথি হিসেবে তারা প্রচার করতে চান। আমি সেই বিতর্কে আজকে যেতে চাইছি না, কিন্তু এই মনুর বিধানে বা কৌটিল্যের বিধানে রাজধর্মের কথা বলা আছে। আবার
এই গুজরাটে যখন এই গোধরা কাণ্ড হলো সে সময় খুব বিরক্ত হয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বাজপেয়ীজি। তিনি কিন্তু ওই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেকে রাজধর্ম পালনের কথা বলেছিলেন। এখনো কথায় কথায় শোনা যায় যে বিরোধীরা বলেন যে রাজধর্ম পালন হচ্ছে না, আবার বিরোধীরা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেন যে তিনি রাজধর্ম পালন করছেন না। 26শে জানুয়ারি যখন পত্রিকায় আপনাদের হাতে আসে, ডেইলি পত্রিকাগুলো আর কি, দৈনিক পত্রিকাগুলো, সেখানে দেখবেন সরকারি কিছু বিজ্ঞাপন থাকে। কিছু বিজ্ঞাপনেতে লেখা হয় প্রজাতন্ত্র দিবস, আর কিছু জায়গায় লেখা হয় সাধারণতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস আর সাধারণতন্ত্র দিবস কিন্তু এক নয়। আপনারা প্রজাতন্ত্র দিবস কথাটা থেকেই বুঝতে পারছেন, রাজার অধীনে যারা থাকেন তারা হচ্ছেন প্রজা, আর সাধারণতন্ত্র হচ্ছে যেখানে গণতন্ত্রের কথা বলা হয়, যেখানে রাজা নেই। কিন্তু আজও কিন্তু বলা হচ্ছে মন্ত্রী, রাজা নেই কিন্তু মন্ত্রী আছেন। রাজার বদলে যে শব্দ এসে গেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু মন্ত্রী শব্দের নামটা এখনো পাল্টায়নি। ঠিক যেমন ভাবে পাল্টায়নি রাজধর্ম, হওয়া উচিত ছিল লোকধর্ম। যাই হোক, এই রাজধর্ম পালন যে করতে হতো সেটা কি না, সেটা হচ্ছে যে সাধারণ প্রজাদের মঙ্গলের জন্য যে রাজা কাজ করবেন নিজের ব্যক্তিগত স্বার্থ না দেখে, সেটাই নাকি রাজধর্ম। আচ্ছা বলুন তো, কোন রাজা তার নিজের স্বার্থ না দেখে রাজ্য চালিয়েছেন? তিনি তো সবসময় চেষ্টা করেছেন যে তার যে রাজত্ব, তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, সেটাকে রাখতে হবে। আর সেই রাখার চেষ্টাটাই কিন্তু যুগে যুগে ভারত কেন সারা পৃথিবীতেই সমস্ত রাজারা করে গেছেন। এমনকি যে কর নেওয়া হতো, সে কর নেওয়ার সময় বোঝানো হতো যে এই করটা তো রাজকোষে যেটা যাচ্ছে সেটা তার জন্য নয়, এর সামান্য অংশ খালি থাকছে তাদের ভরণ পোষণের জন্য, আর বাকি অংশ নাকি সেই নাগরিকদের মধ্যেই বিলি করে দেওয়া হতো। কিন্তু নাগরিকদের ঘরে তো ধন থাকতো না, রাজারা তো ছিলেন সবচেয়ে বেশি বিত্তশালী, সেটা আসতো কোথা থেকে? তারপরে যখন জমিদারি প্রথা হলো, তারাও তো এক ধরনের রাজা, তারাও নাকি রাজধর্ম পালন করেছেন। তারা কি কি রাজধর্ম পালন করেছেন সেগুলো প্রজাদের যে বিদ্রোহগুলো হয়েছে, আমাদের পশ্চিম বাংলার কথাও যদি বলেন, মানে বৃহত্তর বাংলার কথা যদি বলেন, তখনও এখানে আপনি দেখবেন চোয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং আমাদের বিরসা মুন্ডা বিদ্রোহ, সমস্ত বিদ্রোহগুলো হয়েছে। সেগুলো কিন্তু সবসময় বলে দেওয়া হয় যে ওই ইংরেজের বিরুদ্ধে নাকি হয়েছিল। না, শুধু ইংরেজের বিরুদ্ধে হয়নি, সেই ইংরেজের যে পোষা জমিদার, উচ্চ বর্ণের মানুষজন, তাদের বিরুদ্ধেও কিন্তু লড়াই ছিল আদিবাসী ভূমিপুত্রদের। আজকেও রাজধর্মের নামে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষকে ছলে বলে কৌশলে দয়া দাক্ষিণ্যে এবং ভীতি প্রদর্শন করে, এবং সেটা সোজা রাস্তা না হয়ে একটু বেকা রাস্তায়, কারণ আপনারা তো জানেন ওই এনআরসি, এসআইআর, অমুক তমুক সমস্ত ভীতিগুলো যে এনে দেওয়া হয়েছে, এ সম্বন্ধে চমস্কির একটা ভালো বই আছে, তাতে তিনি উল্লেখ করেছেন যে এই ক্ষমতা লোভীরা এবং ক্ষমতা মানেরা কিভাবে মানুষকে নানান রকম ভাবে তারা ব্যতিব্যস্ত করে রেখে দেয় এবং তার অস্তিত্ব সংকটটা তৈরি করে রেখে দেয় নিজের রাজত্ব, নিজেদের ক্ষমতা দখলে রাখার জন্য। এই রাজধর্ম নিয়েই একটি অনুষ্ঠান আপনাদের সামনে, মানে একটি প্রতিবেদন হাজির করছি। তারপর রামায়ণ এক সত্যের উন্মোচন বলে একটি বই যেটি লিখেছেন একজন দলিত আন্দোলনের কর্মী, তার নাম রঞ্জিত মিস্ত্রি। তার সঙ্গে ফোনে আমি প্রতিবার ইন্টারভিউ নিই, এবার একটি ইন্টারভিউ নিয়েছি, তার সঙ্গে এই রাজধর্ম নিয়ে একটু আলোচনা করব। কার রাজধর্ম? রামচন্দ্র এবং রাবণের রাজধর্ম। আর তার সঙ্গে সঙ্গে পেরিয়ার ইভি রামাস্বামীর এই দলিত আন্দোলন এবং এই রামায়ণ লেখা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে তার যে সংগ্রাম, এবং সেই সংগ্রামকে উনি তামিলনাড়ুর বাইরে মালয়েশিয়া গিয়ে, রাশিয়ায় গিয়ে তিনি এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছেন, বৌদ্ধ সংস্কৃতি বোঝার চেষ্টা করেছেন। সেসব বিষয় নিয়েও একটু আলোচনা করব। আরো কয়েকটি পর্ব এরপরে থাকবে। তো 40 নম্বর পর্বে চলুন প্রথমে এই রাজধর্ম নিয়ে একটি প্রতিবেদন আপনাদের দেখাই, তারপর সরাসরি চলে যাব একটি ফোনের সাক্ষাৎকারে। ও প্রান্তে থাকবেন রঞ্জিত মিস্ত্রি, দলিত আন্দোলনের একজন কর্মী। চলুন দেখা যাক প্রথমে প্রতিবেদনটি। মানবের ধর্ম মানবতা, রাজার ধর্ম রাজধর্ম। মহাভারতে ভীষ্ম বলেছেন, যাবতীয় জাগতিক ধর্মকে রাজধর্মেরই অন্তর্গত বলে বুঝতে হবে। সমস্ত ধর্ম এবং উপধর্ম রাজধর্মেরই অন্তরে আছে। গোধরাকাণ্ডের পর গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর অসন্তুষ্ট হয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।
তিনি তাকে রাজধর্ম পালনের উপদেশ দিয়েছিলেন। কি এই রাজধর্ম? চাণক্য নাকি বলেছিলেন, নত্যং প্রিয়ং হিতং রাজো প্রজানাঞ্চ প্রিয়ং হিতম, অর্থাৎ প্রজার মঙ্গলে রাজার মঙ্গল, প্রজার সুখেই রাজার সুখ, রাজার নিজস্ব মঙ্গল বা সুখ বলে কিছু নেই। অথচ প্রজা শব্দের অর্থ যিনি শাসকের অধীনে থাকেন। প্রজাকে অধীনে অনুগত রাখার মধ্যেই রাজার অস্তিত্বের নিরাপত্তা। সুতরাং দয়া, দান, ভীতি প্রদর্শন, শাসন চালনারই রাজধর্ম। কর আদায় যে শোষণ নয়, প্রজার হিতেই, সেটা বোঝানোর জন্য বুদ্ধিদীপ্ত কৌশল পরিকল্পনা প্রণয়ন করাই রাজধর্ম। শিক্ষাগুরু বিশ্বামিত্রের কথায় শৈশবেই আদিবাসী রমণী তারকাকে বধ করাই ছিল রামের রাজধর্ম। সীতাকে বারে বারে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করাই ছিল রামের রাজধর্ম। রামায়ণে রাজধর্ম পালন করতেই রামচন্দ্র শূদ্র জাতক শম্ভুককে বধ করেছিলেন, কেননা রাজধর্মের বিধান নির্মাতা তো ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের হিতে শূদ্র হত্যাই তো ছিল রাজধর্ম। বালি সুগ্রীব দু ভাইয়ের কলহে গাছের আড়াল থেকে অন্যায়ভাবে বালি বধ ছিল রামের জন্য রাজধর্ম। রাবণের হত্যার পর যে লঙ্কার অধিকার বর্তায় কুবেরের, তাকে বঞ্চিত করে অনুগত বিভীষণকে রাজা করাও ছিল রামের রাজধর্ম। রাবণের পত্নী মন্দোদরী স্বামী হত্যার বদলা হিসেবে যেন বিদ্রোহ করে বিভীষণের বিপদের কারণ না হন, তাই বিভীষণের সঙ্গে মন্দোদরীর বিয়ে দেওয়াটাও ছিল রামচন্দ্রের রাজধর্ম। আজও সেই ট্র্যাডিশন চলছে। ইসরায়েল, প্যালেস্টাইন, গাজা, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, ভারত, পাকিস্তান সর্বত্রই রাজধর্ম পালন করে প্রজা নাগরিকদের সুখ সাম্রাজ্যের ভাসিয়ে নিয়েই চলেছেন নেতারা। রবীন্দ্রনাথের সেই কবিতাটা যেন খুব প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ লিখেছেন, মহারাজা ভয়ে থাকে পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তা মানাতে। চর ফিরে তাকে তাকে সাধু যদি ছাড়া থাকে, খোঁজ পেলে নৃপতিরে হয় তাহা জানাতে, রক্ষা করিতে তারে রাখেন জেলখানাতে। রঞ্জিতদা, আমরা আবার সত্য রামায়ণের 40তম পর্ব এবার উপস্থিত হয়েছি। এই 40তম পর্বে আমরা এত বেশ কয়েকটি পর্ব ধরে আমরা রাবণ এবং তার পরিবার নিয়ে আলোচনা করেছিলাম। এবার একটু সামগ্রিকভাবে দেখতে চাইছি যে পৌরাণিক কাহিনীতে রাজ পরিবারের কথাগুলো বলা হয়, সেখানে রাজ পরিবারে যেটা রাজধর্ম পালনের কথা বলা হয়, তো এই রাজধর্ম বিষয়টা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি বলবেন? তারপর আমি আসছি রাম বা রাবণ প্রসঙ্গে। দেখুন, রাজধর্ম যদি বলেন আপনি, সেটা নিয়ে একটা আছে যে রাবণ আর রামকে যদি আপনি তার মাধ্যমে বিচার করতে চান, তো সেই সময়কার রাম মানে 14 বছরের বনে গেছিল, বাবার কথা মেনেছেন, সীতাকে এই করেছে, বাঁচিয়েছে, এইটা তার। কিন্তু আপনি যদি রাবণকে দেখেন, রাবণকে বলা হয় যে বিশাল জ্ঞানী ব্যক্তি, বিশাল জ্ঞানী ব্যক্তি, এবং সে যে রাজ্য স্থাপন করেছিল সেটা অনেক বেশি আধুনিকতম। এবং তাকে এটাও বলা হয় যে রথ আজকে তৈরি হয়েছে, কিংবা আজকে যে হাওয়াই জাহাজ তৈরি হয়েছে, তার যে রথের সায়েন্টিস্ট, সেটাও তাকে বলা হয়, এটা তিনিই করেছিলেন। ঠিক আছে, তো এইভাবে এটাকে দেখা হয়। কিন্তু বর্তমানে যদি সেটাকে নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান, তবে একটা অদ্ভুত জিনিস পাবেন। আজকের রাম মানে হচ্ছে একজন হিংসার হিরো, একজন অত্যাচারী, কিংবা সে ধর্ম বিভাজনের নায়ক হিসাবে তাকে প্রস্তুত করে ভোট ব্যাংকে রাখেন। সেখানে রাবণকে যদি আপনি দেখেন, তা রাবণ কিন্তু আবার বিদ্বান ব্যক্তি, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত, কিন্তু তার কাছে একটাই জিনিস আছে, তার থেকে যেটা শেখার নয়, সেটা হচ্ছে অহংকার করো না, বিদ্যা অর্জন করো কিন্তু অহংকার করো না। কিন্তু আজকে ধীরে 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 রামের যেমন অবস্থা ঘটেছে, রামের যে মানে রামকে নিয়ে যেভাবে কলুষিত করা হয়েছে, সেখানে কিন্তু রাবণ কিন্তু ধীরে 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 তার জায়গা ফিরে পাচ্ছে। কেননা বুদ্ধিমত্তা কিংবা জ্ঞান, এটার একটা দরকার আছে, সঙ্গে সঙ্গে অহংকারটাকে তাকে বাদ দিতে হবে আমাদের, এটা নিয়ে।
এই বিষয়ে আমার ধারণা এটা যে বর্তমানে যে পরিস্থিতি এটা অতীতে ছিল তার সঙ্গে যদি আপনি তুলনা করেন তবে এইভাবে আপনি এটাকে বিচার করতে পারেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে অবাক লাগে সেটা হচ্ছে যে বাল্মীকি বাল্মীকি কোনো একক ব্যক্তি হোক বা অনেকেই হোক, যাই হোক সে বিতর্কে যাচ্ছি না, যদি বাল্মীকিকে কোনো একক ব্যক্তি হিসেবে প্রথম রামায়ণ রচয়িতা হিসেবে আমরা দেখি, তাহলে তিনি তো ব্রাহ্মণ্যবাদের সমর্থনে আর্য সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই রামায়ণ রচনা করলেন, কিন্তু সেখানে তিনি এই রাবণকে এই মহান বিদ্বান ইত্যাদি হিসেবে তো দেখিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আরেকটি মারাত্মক কথা বলেছে, যেটা আপনি আপনার রামায়ণ এক সত্যের উন্মোচন বইয়ের ৭৬ নম্বর পাতায় উল্লেখ করেছেন, যে বাল্মীকি স্বয়ং বলেছেন যে রাম লক্ষ্মণ শূর্পণখার নাক কান কাটার পরেও ভয়ানক রূপে উত্তেজিত হলেন এবং রাঙে হিতাহিত জ্ঞান হারানোর পরেও রাবণ কিন্তু বদলা হিসেবে সীতার নাক কান বা স্তন কাটার কথা ভাবতে পারেননি। এটা স্বীকার করেছেন বাল্মীকি তার রামায়ণ রচনার মধ্যে দিয়ে। তাই এই বাল্মীকির এই উদারতা কেন রাবণের জন্য? বাল্মীকি যদি আপনি বেসিক ক্যারেক্টার দেখেন, সে ক্যারেক্টার কিন্তু অনেকটা বৌদ্ধ ধর্মের প্রভাবের ক্যারেক্টার। এবং বৌদ্ধ ধর্মের প্রভাবের অহংকার যেটা বলা হচ্ছে, সে অহংকারটা বলা এই কারণে হচ্ছে যে সে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং আজকেও আপনি দেখবেন, আপনি যদি পেরিয়ারকে যদি উল্লেখ করেন, ব্রাহ্মণ্যবাদীদের কাছে পেরিয়ার একটা অনাচারী, একটা অহংকারী, একটা উত্তর ভারতের বিভাজনকারী বলে তাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তবে সেই যে রাবণকে প্রশংসা করেছেন, রাবণের ভালোটা তুলে ধরার চেষ্টা করেছেন, তাকে কিন্তু এইভাবে তাকে কলঙ্কিত করছে। সেই কাজটা যদি আপনি ভালো করে দেখেন, তবে কিন্তু রাবণ অনেক বেশি মানে সুস্থ মানসিকতার মানুষ। এবং অহংকারী যেটা বলা হয়, সেটা অহংকারের দুটো দিক। একটা হচ্ছে আমার জাতি ব্যবস্থার উপরে আমার গর্ব থাকা, আমি আমার ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমি লড়াই করব, তো ব্রাহ্মণ্যবাদ তো তাকে অহংকারী বলবেই, বলেছে। সেখানে বাল্মীকি সেই কাজটাই করেছেন, তাকে কলুষিত করে রামকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু হত্যাকারী তো রাবণ নয়, রাম। রাম তো নারীবাদী, নারী হত্যাকারী, আবার শুদ্ধ হত্যাকারী। আর তাকে তো সেভাবে কলঙ্কিত করা হয়নি বাল্মীকি রামায়ণে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এবং এ প্রসঙ্গে যে একটি ব্রাহ্মণ্যবাদী বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্যই যে রামায়ণ রচনা, সেটা সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে, বলতে পারেন আমি একটা নিজের ন্যারেটিভ তৈরি করেছি। সেটা ঠিক না ভুল এটা আপনি বলতে পারবেন। সেটা হচ্ছে এই যে প্রথম রামচন্দ্র তার অল্প বয়সে, মানে শৈশবেই, তার যে শিক্ষাগুরু বিশ্বামিত্রর সঙ্গে তার আমন্ত্রণে বনেতে গেলেন। প্রথম কথা হচ্ছে তিনি কিরম অস্ত্র শিক্ষা করেছেন সেই প্রমাণ দেখাবেন। সেই প্রমাণ দেখাতে বলির পাঠা করে নেওয়া হলো ওই বনাঞ্চলের তারকাকে। বলা হচ্ছে তারকা রাক্ষসী, আসলে রাক্ষস শব্দের কথা হচ্ছে রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রী। সেখানে এই তারকা ছিলেন বনের আদিবাসী সম্প্রদায়ের নেত্রী। তার এলাকার মধ্যে এই সোকল্ড আর্য মুনি ঋষিরা ঢুকে যজ্ঞ করে, বাতাস দূষিত করে, ঘি পুড়িয়ে আর কি, তার সঙ্গে জোরে জোরে মন্ত্র পড়ে, যেটা জঙ্গলের যে নিস্তব্ধতা সেইটাকে ভঙ্গ করতেন বলে তিনি এই তারকা গিয়ে সেই যজ্ঞ ভণ্ড করে দিতেন। সুতরাং একে মেরে ফেলতে হবে, এটাই রামকে বললেন। এবং রাম বললেন যে এই মহিলা তো আমার কোনো ক্ষতি করেনি, আপনি তো শিক্ষা দিয়েছেন যে কেউ তোমাকে আক্রমণ না করলে তাকে তুমি আক্রমণ করো না, তাই তো আমাকে আক্রমণ করেনি। বলো তোমাকে করেনি, কিন্তু আমাদের তো করেছে, তোমার গুরু এবং গুরু ভ্রাতা এবং আমার গুরুজন যারা রয়েছেন তাদের উপর তো করেছেন। সুতরাং তুমি ক্ষত্রিয় হিসেবে কর্তব্য হচ্ছে ব্রাহ্মণকে রক্ষা করা, সুতরাং তুমি একে বধ করো, একে বধ করলে কোনো পাপ হবে না। এই ব্রাহ্মণের কথা শিরোধার্য করে তিনি হত্যা করলেন তারকাকে। তার পরবর্তীকালে আমরা যদি দেখি শম্ভুককে, সেও এই ব্রাহ্মণের কথায় হত্যা করলেন। সীতার অগ্নি পরীক্ষা নিলেন, বালিকে অন্যায় যুদ্ধে মারলেন,
এরকম তার জীবনের প্রচুর ঘটনাগুলো কাজ করে আছে, যেখানে বলতে গেলে রাজধর্ম বলতে যা বোঝায় সে রাজধর্ম তিনি পালন করেনি। আচ্ছা, রাজধর্ম কি সত্যি কোনো ন্যায়সঙ্গত পথের কথা বলা হয়েছে, না ছলে বলে কৌশলে ভিত্তিতে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করার বিষয়টাই এবং জনগণকে অধীনে রাখার যে কৌশল সেটাই তো রাজধর্ম নাকি? হ্যাঁ, আপনি সেটা দেখুন না, আজকের যুগে সেই সমকালের সঙ্গে আজকে ওই কালের সেকাল আর আজকালের সঙ্গে আপনি ম্যাচ করে দেখুন, তুলনাত্মক ভাবে দেখুন, আপনি এটাই দেখবেন যে কোনো ভাবে হোক না কেন আমাকে আমার এই অধিকার অর্জন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে দখল করতে হবে। এটাই ধর্ম, এটাই এই ধর্মটা যেভাবেই পালন করুক না কেন, সে বারবার মিথ্যা কথা বলে করুক, ধর্ম না করে করুক, তাকে করতে হবে। আর সেখানে যদি একটা মানুষ তার নিজের অধিকারের জন্য লড়াই করে, তার অস্তিত্বের লড়াই করে, তখন সে কি হলেও সে হয় মাওবাদী হবে, নতুবা সে আতঙ্কবাদী হবে, নতুবা সে পাকিস্তান প্রস্ত হবে। তো আপনি সামান্য ভাবে আপনি দেখতে পাবেন আপনার ব্যবস্থার মধ্যে। তাই ঠিক ঠিক আজকে যে আজকে যে 10-15 জন এসেকে বন্দি করে রাখা হয়েছে, ওমর খালিদ থেকে শুরু করে যাদের, তাদের ট্যাগ কি দিয়েছে? তারা কি সত্যি দেশদ্রোহী? হ্যাঁ আজকে হ্যাঁ, ঠিক ঠিক। তো এই রাজধর্ম নিয়ে বলতে গেলে তো অনেক কথাই বলার থাকে, কিন্তু আমাদের সীমিত সময় শব্দের মধ্যে যেহেতু কাজগুলো সারতে হবে, তো সেখানে আমরা এবার এই পৌরাণিক যে কাহিনী সেখান থেকে আসল যেটা বিষয়ে চলে আসি, সেই পেরিয়ার ইভি রামাস্বামীর কথায়। তার জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। আমাদের বাংলায় যারা পেরিয়ার দলিত আন্দোলনের এই যে নেতা, পেরিয়ার সম্বন্ধে কোনো ধারণা আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষের মধ্যেই নেই, সেটা আপনার বইটি প্রকাশ হওয়ার পর, সেটা পড়ার পর আমি চেষ্টা করেছি, এবং আরও কিছু দলিত আন্দোলনের কর্মীরাও বিক্ষিপ্তভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মানে শুরু হয়েছে বিষয়টি। সেখানে দাঁড়িয়ে পেরিয়ার ইভি রামাস্বামীর ধারাবাহিক যে আমরা পদক্ষেপগুলো দেখছি, তার মধ্যে একটা আমার জিজ্ঞাসা থেকে গেছে, কৌতূহলও বলতে পারেন, সেটা হচ্ছে যে মেঘনাদ ভট্টাচার্য, তার নাম ছিল প্রথমে মেঘনাদ। তিনি কিন্তু এই রামায়ণের এই মেঘনাদ চরিত্রের জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু নামটা পরিবর্তন করে মেঘনাদ করেছিলেন, এবং তিনি এক্সপ্লয়েটও হয়েছেন বিভিন্নভাবে। অত বড় গুণী ব্যক্তি থাকা সত্ত্বেও বিভিন্ন স্বীকৃতি যেগুলো পেতে পারতেন উনি, আমার তো মনে হয় উনি নোবেল স্বীকৃতি পাওয়ার মতন যোগ্যতা তার ছিল, কিন্তু সেভাবে তাকে এগোতে দেওয়া হয়নি। প্রতি পদে তাকে বাধা দেওয়া হয়েছে। এই ভারতের যে আমাদের সরকারি ক্যালেন্ডার, সেটা পর্যন্ত উনি তৈরি করেছেন। এটা মানুষ অনেকেই জানেন না, যেটাকে রাষ্ট্রীয় পঞ্জিকা বলা হয়। তো যাই হোক, এই মেঘনাথের সঙ্গে তো উচিত ছিল পেরিয়ারের একটা সম্পর্ক গড়ে ওঠা, কিন্তু সেটা কোনো জায়গায় আমরা পাচ্ছি না। এটা কি কারণ হতে পারে? এটা একটা বিশেষ প্রশ্ন আপনার কাছে, আমিও এটাকে বলবো। এক হচ্ছে মেঘনাথের যে ছিল মানে কর্মক্ষেত্র ছিল, সেটা বিজ্ঞান নিয়ে, বিশেষ করে উনি বিজ্ঞান নিয়ে যেটা করছেন, জেনারেলাইটের উপরে উনি আবিষ্কার করেছেন, সেটা একটা বিশাল দিক। তারপরে আরেকটা দিক হচ্ছে, উনি ওনার যে যোগসূত্র ছিল, সে কর্মক্ষেত্র ছিল, সেটা প্রথম থেকে বাংলা ভাগের যে আন্দোলন ছিল তার থেকে উনি প্রভাবিত হয়েছেন। তখন ওনার বয়স খুব একটা বেশি ছিল না, এই 12-13 বছর বয়স ছিল, কথাগুলি অনুভব করতে পেরেছেন। 93-তে উনি জন্মেছেন, 1893-তে, আর পেরিয়ার জন্মেছেন তার থেকে 4 বছর আগে। তখন তার বয়স অনেকটা বেশি ছিল না, কিন্তু প্রভাবিত হয়েছেন। এই বাংলা ভাগের প্রভাবিত পরে তার মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেই প্রতিক্রিয়ার বিষয়ে তিনি যে রাজনীতির কথা বলতেন, যে ভাবনা চিন্তার কথা বলতেন, সেটার সঙ্গে উত্তর ভারতের যোগসূত্র ছিল। আর যোগাযোগের ব্যবস্থা যেহেতু ভারতবর্ষের খুব একটা করুণ অবস্থা ছিল তখন, যার ফলে দক্ষিণ ভারতের যে সংস্কৃতি কিংবা তার সঙ্গে বাংলার যে যোগসূত্র ঘটেনি, মেঘনাথও তার শিকার হয়েছেন। মেঘনাথও সেই জায়গা থেকে গড়ে উঠতে পারেননি, এবং পেরিয়ারও সেইভাবে বাংলার মানে দক্ষিণ ভারত থেকে বাইরে বেরিয়ে খুব একটা আসতে পারেন। বিশেষ করে যোগসূত্রের অভাব, ভাষা, সাংস্কৃতিক
এগুলোই বাধা হিসেবে কাজ করেছে। বাধা হিসেবে কাজ করেছে। আবার মেঘনাথও কাজ করেছেন, মানে সেই বলতে ব্রিটিশ ব্যবস্থার বলতে কংগ্রেসের কাছাকাছি অনেকটা ছিলেন, এবং সেটা ছিলেন 30-এর পরের থেকে। আর বিশেষ করে বেশি দিন দীর্ঘদিন বাঁচেননি, 56-এ তার মৃত্যু হয়ে গেছে। সেখানে পেরিয়ার আরো 15 বছর, 17-18 বছর আরো বেঁচে ছিলেন। এই যে সময়সীমাটা, এই যে লড়াইটা, এবং দুজনের কার্যক্ষেত্র আলাদা। পেরিয়ার সঠিকভাবে জাতি ব্যবস্থার বিরুদ্ধে, সামাজিক উন্নয়নের বিরুদ্ধে, দক্ষিণ ভারতের আত্মসম্মান অধিকারের লড়াই আর বস্তুবাদী ভাবনা চিন্তার সঙ্গে নিজেকে, দেশকে করা, এইটা নিয়ে লিখিলেন। সেই হিসাবে মেঘনাথ সাহা, তাকে আমি অনেক সম্মান করি। তিনি অনেক বড় বড় লড়াই সামিল হয়েছেন, এবং বিজ্ঞানের যুগে জগতে তিনি একটা বড় একটা প্রতিভা, আমাদের বাংলার গর্ব বলা চলে। সেইখানে দাঁড়িয়ে এই যে সমস্যাটা ছিল, যোগাযোগের সমস্যা, সাংস্কৃতিক দিক, দক্ষিণ ভারতের সঙ্গে আমাদের কাটা, উত্তর ভারতের প্রতি আমাদের বেশি, এবং সুভাষ বসুকে দেখুন না, সুভাষ বসুর যে কর্মক্ষেত্র ছিল উত্তর ভারত ছিল ম্যাক্সিমাম, দক্ষিণ ভারতে সেভাবে তো তিনি আসলে করতে পারেননি। স্বামী বিবেকানন্দ করেছেন, এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমরা আবার পরের পর্বে আলোচনা করব। আরো কিছু প্রশ্ন আমার এই প্রসঙ্গে আছে, আজকে বাদ দিচ্ছি। আজকে আমি পরেরটা বিষয় যেটা চলে আসতে চাইছি, সেটা হচ্ছে এই নেহেরুজি এই সংবিধানের প্রথমবার যেটা করলেন সেটা হচ্ছে সংস্কার করলেন। সেটাও যা ইতিহাস বলছে বা আপনিও যা লিখেছেন, সেটা হচ্ছে এই পেরিয়ার ইভি রামাস্বামীর চাপে পড়েই। এই বিষয়টা যদি একটু ছোট্ট করে বলেন। এটা একদম সত্যি কথা। ভারতবর্ষে একটা মানে বিশাল পরিবর্তনের জায়গা। আজকে যে আমরা এই জাতির লড়াইতে, ইয়া সংরক্ষণের লড়াইতে যে আমাদের আজকে অধিকারটা সুরক্ষিত হয়েছে, সেটা কিন্তু একমাত্র পেরিয়ারের আন্দোলনের। পেরিয়ার তখন দক্ষিণ ভারতকে পুরো স্তব্ধ করে দিয়েছিল এই আন্দোলন করতে গিয়ে, যার ফলে এই সংরক্ষণের যে অধিকার, বিশেষ করে নিম্ন জাতির লোক, তারপরে অন্য ধর্মের সংখ্যালঘু লোকদের অধিকারের লড়াইতে, সেটা তখন এই আন্দোলন করেছিলেন। এবং সেখানে আম্বেদকরও এটা পরবর্তীকালে স্বীকার করেছেন যে এই গ্যাপটা আমাদের থেকে গেছে, অতএব এটাকে সম্পূর্ণ করা দরকার। সেই প্রচার দিয়েছেন এবং নেহেরু গভর্নমেন্ট সেটা মানতে বাধ্য হয়েছে। সংশোধন হয়েছে। আজকে যে আমরা অধিকারটা সুরক্ষিত করতে পেরেছি, তার একটাই মাত্র কারণ হচ্ছে পেরিয়ারের সেই আন্দোলন এবং সংবিধান সংশোধন। তাহলে এটাই যদি বলেন, তাহলে যে আপনি লিখেছেন সংবিধানের 15 নম্বর ধারার সঙ্গে 4 নম্বর উপধারা যুক্ত করে দেওয়া হলো, যেখানে বলা হলো দেশের দলিত শ্রেণীর জন্য সমান অধিকার ও সুযোগ সুনিশ্চিত করার জন্য সরকারি আইন প্রণয়ন করা হচ্ছে। এটা 4 নম্বর উপধারায় যোগ করা হলো। তাহলে দলিত আন্দোলনের যিনি নেতা আম্বেদকরের হাতেই কিন্তু এর রূপরেখা তৈরি হলো, নেতৃত্ব হিসেবে যদি বলি তার কথা। তাহলে তিনি তখন কি এই উপধারাটা যে নেই, এর জন্য দলিতদের একটা বিরাট একটা ভ্যাকুম থেকে যাচ্ছে, এটা কি সেই অবস্থায় আমাদের আম্বেদকর বুঝতে পারেননি? আম্বেদকর অনেকগুলো লিমিটেশন ছিল, আপনি স্বীকার করতে হবে। আজকে যে সমাজবাদ কথাটাকে রাখা হয়েছিল না তখন সংবিধানে, তার জন্য কিন্তু আম্বেদকর দায়ী। আম্বেদকর একটা লিমিট ছিল কিন্তু সমাজবাদ সম্পর্কে, এটা কিন্তু অস্বীকার করতে হবে। কেননা যেহেতু সে জন ডুয়ের ছিল, প্রাজ্ঞবাদী নেতা ছিলেন, তিনি এর জন্য জন ডুয়ের শিষ্য ছিল। অর্থাৎ প্রাগমেটিক ভাবনা চিন্তার মধ্যে তার বড় হয়েছেন তিনি ব্রিটিশকে করেননি কখনো, খুব একটা ক্রিটিসাইজ করেননি ব্রিটিশকে, এবং এইটা একটা লিমিটেশন তার, অস্বীকার করার নেই। এইসব বড় কাজ করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু তার ঠিক করেছে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। এটা নিয়েও অনেক কথা বলার আছে। আমরা ধাপে ধাপে এই প্রসঙ্গগুলো আলোচনা করব যতক্ষণ এই আমাদের এই সত্য রামায়ণ বিষয়টি চলবে। আজকে যে শেষ প্রশ্ন আপনাকে বলছি, সময়সীমা কমে এসেছে, সেটা হচ্ছে যে এই আম্বেদকর যখন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন, সেটিকে সমর্থন করেছিলেন পেরিয়ার ইভি রামাস্বামী।
তিনি মায়ানমার গেছেন, মালয়েশিয়া গেছেন এই বৌদ্ধ ধর্মের বিষয়টা বুঝবার জন্য। বিশ্ব বৌদ্ধ সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন, সেখানে বৌদ্ধ পণ্ডিত মিস্টার মাল্লাল শেখর ও ডক্টর B.R. আম্বেদকরের সঙ্গে তার সেখানে আবার দেখা হয়েছে, সব বিষয়টাই রয়েছে। তো সে সময় তিনিও দেখছি, পেরিয়ারকেও দেখছি মূর্তি পুজোর নিন্দে তিনি করছেন এবং পরিষ্কার বলছেন যে মূর্তির মধ্যে কোনো অলৌকিক শক্তি নেই বলে একটা অভিযান করেন, এবং তিনি নাকি এবং তার অনুগামীরা মানে বিনায়কের মূর্তি, অর্থাৎ বলা যেতে পারে পিল্লার বিনায়ক মানে গণেশের কথা বলা হচ্ছে, অনেক জায়গায় তিনি নাকি গণেশ মূর্তিও ভেঙেছিলেন। এই বিষয়টা যদি একটু বলেন। আপনি যদি দেখেন যে পেরিয়ার কিন্তু একটা জায়গায় ঠিক ছিলেন। উনি যখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করলেন, কিন্তু বৌদ্ধ ধর্ম কোথাও এসে আত্মসমর্পণ করছে ধর্মের কাছে, একটা সার্টেন টাইমে আত্মসমর্পণ করছে। পেরিয়ার কিন্তু এই ব্যাপারে প্রচন্ড ঠিক ছিলেন। কোন অবস্থায় ধর্মের কোন অফিসে, যেমন মুখ্য পাওয়া বুদ্ধ ধর্মে, এটা এক ধরনের আত্মসমর্পণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছেন যে বুদ্ধ ধর্মেরও কোনো জায়গায় এইগুলো রয়েছে। আর বুদ্ধ ধর্ম আরেকটা জিনিস করেছেন, মৌর্য বংশ যখন এসেছিলেন তখন বুদ্ধ ধর্ম প্রশাসকের ভূমিকায় কাজ করেছেন এবং অনেক অনাচার অনেক তখন করেছেন, যার ফলে বুদ্ধ ধর্মের যে বিনাশ হয়েছে তার পিছনে এই মৌর্য যুগে যখন অশোক করেছেন, রাজত্ব করে গেছেন, স্থাপিত করে গেছেন, পরবর্তীকালে এই বুদ্ধরা কিন্তু সেই শাসকের ভূমিকায় এসে অনেক অনাচার করার ফলে ওদের প্রতি একটা প্রতিক্রিয়া হয়েছে এবং ব্রাহ্মণ ধর্ম তার জায়গা খুঁজে পেয়েছে। এই জন্য পেরিয়ার এই ব্যাপারটা খুব স্পষ্ট ভাবে বুঝেছেন যে কোন রকম কোন ধর্মের কোন জায়গা নেই বস্তুবাদের জায়গায়। তাহলে তো সঙ্গে এটা আমি মার্ক্সের সঙ্গে ওনার, কিংবা আপনি যদি ধরেন যে লোকাল সংস্কৃতির সঙ্গে ওনার একটা বড় মিল রয়েছে, আমি যতদূর জানি। এই যে বৌদ্ধ ধর্মের কথা বললেন, মূলত মনে হয় আপনি ওই ব্রজযানী হীনযানী সম্প্রদায়ের কথাটাই এখানে উল্লেখ করতে চেয়েছেন আপনি। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব তার যে মতবাদ তিনি প্রচার করার জন্য তিনি হয়তো পারতেন না, তাকে তখনকার দিনের বণিক শ্রেষ্ঠীরা যদি সাহায্য না করতেন রাজার বিরুদ্ধে গিয়ে, এরকম একটা কম্প্রোমাইজ ব্যাপারগুলো রয়েছে। এটা অন্য প্রসঙ্গ, এটা অন্য দিন আমরা আবার আলোচনা করব। আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে প্রথমে রাজধর্ম পালন এবং পরবর্তীকালে পেরিয়ার ইভি রামাস্বামীর যে পদক্ষেপ এবং দূরদর্শিতা প্রসঙ্গে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। আগামী পর্বে অর্থাৎ 41তম পর্বে আমরা কিন্তু আবার আপনার কাছে আসব এই বিষয়ে আরো কিছু জানার জন্য। এখন যেটা আমরা প্রবেশ করতে পারি আগামী 10-22 যদি আপনি দেখেন, তবে আমাদের দার্শনিক জায়গাটা, সমাজ পরিবর্তনের দার্শনিক জায়গাটাকে আপনি কভার করলে ঠিক আছে, ভালো হবে। ঠিক আছে, কারণ আমরা পেরিয়ার নিয়ে, রাবণ নিয়ে, রমনা নিয়ে অনেক আলোচনা করেছি। আমাদেরকে সংযোগ করা দরকার। ঠিক আছে, বস্তুবাদী ভাবনা চিন্তা, ঠিক আছে, সমাজ পরিবর্তনের জায়গাটা। ঠিক আছে। তাহলে আগামী পর্বে আমরা এই প্রসঙ্গগুলো নিয়েই একটু আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে পেরিয়ারের জীবনের যে পদক্ষেপ সেগুলো নিয়েও একটু আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ রঞ্জিত বাবু, নমস্কার, ভালো থাকবেন।